আচ্ছা, এখানে একটা দোকান পেলাম, খুবই অভিনব লেখা। এই দেখুন, লহরিয়া মন্দিরের স্পেশাল চা 10 টাকা, কফি চা 20 টাকা, মাটির ভাড়াও দেওয়া হবে, খারাপ চা 10 টাকা। এই খারাপ চাটা মানে সবচেয়ে ভালো চা, উল্টো করে লেখা আছে একটু মজা করে। লিকার চা 5 টাকা আর ছোটো চাও 5 টাকা। চা বানানোর একটা সুন্দর, দেখুন কি সুন্দর করে চাটা বানাচ্ছেন। প্রথমে আদা দিচ্ছেন, সব এলাচ দেয়া হচ্ছে চায়ে। চায়ের টেস্টের মানে বলে না গোপন চাবিকাঠি, এটা হচ্ছে সেটাই। এটার জন্য চাটাকে সব মিলিয়ে লাস্টে আবারও মিক্সিং করা হচ্ছে। এখনও অনেক সুগন্ধি মশলা আমাদের দেশে উৎপন্ন হয়। এই কুল্লারগুলোকে কিন্তু একটু ভালো করে মুছে এর মধ্যে চা দেওয়া হবে, যেটা অনেক জায়গায় দেয় না। আমার আগের ভিডিওটা আপনারা কিন্তু অবশ্যই দেখবেন, তাহলে আপনাদের পরবর্তী পর্বগুলো কানেক্ট করতে সুবিধা হবে। মনটা তো একটু খারাপ হয়ে গেল, তার কারণ একটু টেকনিক্যাল ফল্টের জন্য বেশ সুন্দর সুন্দর কথা আপনাদের সঙ্গে একটু গল্পগুজব করলাম, তো সেটা উড়ে গেল, ওটা রেকর্ডিংয়ে হয়নি, তাই জন্য ওটাকে বাদ দিয়ে দিতে হলো। এই জায়গাটাকে আমি অনুরোধ করব যে আরও ডেভেলপের ব্যবস্থা করুন যারা প্রশাসনে রয়েছেন বা থাকবেন, তার কারণ এটা কিন্তু সত্যি কথা প্রকৃতির একটা কি বলবো মানে অকৃত্রিম দান যাকে বলে। সত্যি কথা বলতে কি, আমি অনেক মন্দিরে যখন গেছি আমার আশেপাশে কলকাতার মধ্যে বা কলকাতার বাইরে, তখন না যেন কেমন একটা মানে ঠাকুরের পরিবেশ থাকার কথা, কিন্তু পুরোপুরি একটা যেন ব্যবসা কেন্দ্রিক হয়ে যায়। সারাক্ষণই পেছনে কেউ না কেউ দাও 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 এরকম একটা, যেটা কিনা খুব কষ্ট হয় দেখলে, খারাপ লাগে যে একটু ঠাকুরের আরাধনা করবো শান্তি করে, সেটাও পাচ্ছি না। তো এখানে এসে দেখলাম কারুর কোনো রকম চাহিদা নেই, যারা পূজারী তারাও নিজের মনে বসে আছেন, এমনকি এখনও এরকমভাবে দাও দাও করে পিছনে এরকম ভিক্ষাবৃত্তি করার জন্য লোকজন ঘুরেও বেড়াচ্ছে না। এত ভালো লাগলো পরিবেশটা, আমি কি বলবো। সত্যি এখানকার মানুষদের মানসিকতা সত্যি অন্যরকম। লহরিয়া বাবার শিব মন্দির থেকে বেরিয়ে যে চাটা খেয়েছিলাম, এত ভালো লেগেছিল চাটা, আমি অভিভূত হয়ে গেছি ওনার ব্যবহারে। সত্যি একটা চা 10 টাকা, কিন্তু উনি কি যত্ন করে কি সুন্দর করে বানালেন, আর চাটা এত স্বাদ, এটা আমি কিন্তু মানে এটা প্রশংসনীয়। এসে গেছে আমার টেস্টি চা। আমি বলছি যে আপনাদের কিন্তু পুরুলিয়া আসা উচিত। আপনারা এত জায়গায় যান, এতভাবে ঘুরতে মানে ঘোরেন যারা ভ্রমণ পিপাসু আমাদের মতো, হাতে কয়েকটা দিন সময় থাকলে পুরুলিয়া চলে আসবেন, চারিদিকে এক্সপ্লোর করবেন, খুব ভালো লাগবে। আমরা যখন এখানে প্রবেশ করেছিলাম তখন আমরা ওই আপার ড্যাম দিয়ে লোয়ার ড্যাম হয়ে যখন আমরা হিলটপ থেকে নামছিলাম, আমরা বাঁ দিকে এসেছিলাম। এখন আমরা পুরুলিয়া বাঘমুন্ডি রোডের দিকে যাব, তার কারণ আমরা চড়িদা গ্রামে যাব, তাই আমরা সোজা রাস্তাটা ধরবো। আমরা এখন চলে এসেছি চড়িদা গ্রামে, কাছাকাছি একদম, এটা বাঘমুন্ডিতেই অন্তর্ভুক্ত। আমরা পুরুলিয়া বাঘমুন্ডি রোড ধরে আমরা চলে এসেছি চড়িদা গ্রামের দিকে। এই যে চড়িদার দিকে আমরা যাচ্ছি, পুরুলিয়া বাঘমুন্ডি রোড, দুপাশে এরকম গ্রাম আর মাঝখানে পাকা রাস্তা, বেশ ভালোই লাগছে যেতে, আর রাস্তা একেবারেই সুন্দর। আর পুরুলিয়া এসেছি, আর পুরুলিয়ার যে ঐতিহ্য, যে ছৌ নাচের জন্য যে মুখোশ তৈরি হয়, যেটা কিনা মুখোশ গ্রাম নামে পরিচিত, সেখানে একবার যাব না তা কি হয়, তাই জন্য সেখানেও একবার আমরা ঘুরে যাচ্ছি। আমরা চড়িদা গ্রামে চলে এসেছি। এই যে জায়গাটা, এটা হচ্ছে ওই একটা যে দোকানগুলো পরপর রয়েছে তারই প্রেমাইসিসটার মধ্যে ঢুকেছি আমরা। এখানে পার্কিংয়ের ব্যবস্থা আছে, এই ভেতরে ঢুকে গাড়িটা এই সাইডেই আমরা পার্ক করে দেব। আর অধিকাংশ দোকান যে বন্ধ দেখছি, আমরা স্থানীয়দের কাছে জিজ্ঞেস করলাম, বললো এখন যেহেতু ইলেকশন চলে এসছে, ভোটের কাজকর্মের জন্য অনেক এই শিল্পীরাই কিন্তু দোকান বন্ধ করে সেই সব কাজ করছেন, তাই জন্য দোকানগুলো অধিকাংশই বন্ধ। তাও আমরা দু একটা দোকান পাচ্ছি, সেখানেই আপনাদের একটু ঘুরে দেখাবো। এই দোকানটার কাছে একটু দাঁড়িয়ে পড়লাম, কেন এই দোকানের এই যে দাদা, উনি নিজেই শিল্পী, উনি নিজেই এখানেই তৈরি করছেন। বেশ ভালো লাগছে মুখোশগুলো দেখে, কেননা দেখুন ভেতরটা দেখলে বোঝা যাবে হাতে নিয়ে কতটা হালকা। এটা হচ্ছে কাগজ পেস্টিং করে করে এরকম তৈরি, আর যাতে পোকামাকড় না ধরে তার জন্য ওই যে তুতে বলে একটা পাওয়া যায় অর্গ্যানিকই, ওইটা দিয়ে এরকম আঠা তৈরি করে কি সুন্দর করে তৈরি করেছেন, তার উপরে ওরকম রং হয় না। আসল শিল্পী বলতে গেলে এনারাই, দেখুন কি সুন্দর বানাচ্ছে। তো আমি এই ধরনের মুখোশ নিচ্ছি, এগুলো একটু বড় সাইজের, এটা
শিল্পী তো অনেকেই হন, কিন্তু সেই রকম হাতের কাজ না হলে তো মনে ধরে না। তো এনার কাজগুলো কিন্তু বেশ সুন্দর লাগছে দেখতে, তাই জন্য এখানটায় দাঁড়িয়ে পড়লাম, একটু ঘুরে আপনাদের দেখাই। দেখুন কত রকমের মুখোশ রয়েছে, ঠাকুর দেবতারও রয়েছে, এছাড়া ছৌড়ে নাচের যে মুখোশ যেগুলো লাগে সেগুলো রয়েছে, কিন্তু অনেক বড় যে মুখোশগুলো হয় না সেগুলো এখন ওনার কাছে নেই। তারপর আমি জিজ্ঞাসা করলাম, তো উনি বললেন যে এইগুলো যে শিল্পী তার মুখের মাপ নিয়ে, যে দেখুন একটা দেখা যাচ্ছে, মুখের মাপ অনুযায়ী এগুলো বানানো হয়, তাই জন্য তার মাপ নিয়ে ওনারা সেই সময় বানান। বা ওনার বাড়িতেও আরও কিছু আছে স্যাম্পেল, এখানে যেগুলো আছে এইগুলো একদম, যেগুলো ছোট দেখতে পাচ্ছেন ওগুলো 50 টাকা করে এক একটা পিস। এইগুলো আমি একটা জিনিস অবাক হয়ে গেলাম যে কাগজ দিয়ে তৈরি। আমি কিন্তু ভেবেছিলাম যে এগুলো হয়তো ওনারা কোনো টিন বা এরকম ধরনের কোনো মাটি, মানে একটু ভারী কিছু দিয়ে বানানো, যেটা আমাদের আইডিয়া ছিল। সামনে এসে দেখলাম যে এখানে ওরকম ধরনের কিছু জিনিসই নয়, জাস্ট পেপার, যে আমরা কাগজ যেটা বলি সেইটাকে ওইভাবে করা হয়। আর এছাড়াও রয়েছে বিভিন্ন ঠাকুরের, যেগুলো এক একটা এক এক রকম দাম সাইজ অনুযায়ী। আর আমার এগুলো বেশ ভালো লাগছে, কারণ এগুলো হচ্ছে আমাদের রুট যাকে বলে না, এই সাঁওতাল মানে দম্পতি বা নরনারী যাদের, এই মাস্কগুলো আমাকে ভীষণ আকর্ষণ করে। ঘর সাজানোর জন্য আপনারা এগুলো চাইলে কিনতে পারেন। কয়েকটা দোকান খোলা আছে, কিন্তু সব যে কটা খোলা আছে সে কটার মধ্যে আমার কিন্তু সব কটা ভালো লাগেনি। হাতের কাজ যেটা ভালো লেগেছে আমি সেখান থেকেই কিনলাম, আপনাদের তো দোকানটা দেখিয়েও দিলাম। আমাদের তো মুখোশ কেনা হয়ে গেল। 30 টাকা লেগেছিল আমাদের পার্কিং ফিস। ওই প্রেমাইসিসের মধ্যে গাড়ি রাখার ব্যবস্থা আছে, আপনারা যারা গাড়ি নিয়ে আসবেন ওখানেই পার্ক করে দিতে পারবেন, বা যারা ড্রাইভার নিয়ে আসবেন গাড়ি ভাড়া করে তারাও রাখতে পারবেন। তো এবার আমরা এখান থেকে বেরিয়ে যাচ্ছি, বাঘমুন্ডির ওপর দিয়ে যাব, এবার আমরা মুরগুমার দিকে চলে যাচ্ছি। আচ্ছা, যেটা আপনাদের বলার, ওই লহরিয়া বাবার শিব মন্দিরে বছরে বেশ কয়েকটি সময় বড় করে পুজোর আয়োজন করা হয়। যেমন আমাদের স্থানীয় যেমন আছে না, ওই যে তারকেশ্বর মন্দির, মানে স্থানীয় নয়, হুগলি ডিস্ট্রিক্টের মধ্যে পড়ে, এরকম যে মন্দিরগুলো রয়েছে শিব মন্দিরগুলো, সেগুলো যেমন শিবরাত্রির সময়, নীল ষষ্ঠীর সময়, বা শ্রাবণ মাসে যেটা আমরা বলি বাবার জন্ম মাস মহাদেবের, ওই সময় যে পুজোগুলো করা হয়, ঠিক একই জিনিস এখানেও হয়। প্রচুর স্থানীয় লোকেদের তো সমাগম হয়, যারা জানেন, দূর দূরান্ত থেকে ভক্তরা এখানে আসেন। আপনারা যদি কখনো ওই সময়টা আসেন তাহলে একবার এখানে ভিজিট করবেন। এছাড়াও যে কোনো সময় যখন আপনারা এখানে বেড়াতে আসবেন, এই মন্দিরটা একবার দেখতে আসবেন, খুব ভালো লাগবে। মন্দির প্রাঙ্গণটাও বেশ ভালো। আর এখানে কালকে তো বিরাট পুজোর আয়োজন, যারা এখানে থেকে যাবেন, বেড়াতে আসছেন এই সময়টা, তারা তো দর্শন করতেই পারবেন। আর আপনারা যারা এখনও আসেননি, আমার ভিডিও তো রইল, আপনারা দেখবেন। আপনারা চাইলে শ্রাবণ মাসে এসে মহাদেবের দর্শন করে যেতে পারেন। এখানে একটা রাস মঞ্চ করা আছে, রাস পূর্ণিমার সময় এখানে পুজো হয়। এখন তো রাস পূর্ণিমা নয়, কিন্তু জায়গাটা ওরকমই। আমার তো খুবই ভালো লাগলো, আমার আবারও আসার ইচ্ছা আছে। আপনারা কিন্তু এখানে আসবেন, একবার অন্তত ঘুরে যাবেন। এখানকার মানুষজন আপনাদের মনের মণিকোঠায় থাকবে, দেখবেন। কেননা প্রতিটা জায়গা কিন্তু নির্ভর করে স্থানীয় মানুষদের উপর। আমরা তো শুধুমাত্র নিজেরা ঘুরি না, আমাদের সঙ্গে তাদেরও যোগাযোগ স্থাপন হয়। সেই স্থানীয় লোকেদের সঙ্গে আমাদের লাগে তাদের সংস্পর্শে আসতে। তো এই পুরুলিয়া কিন্তু একেবারে একটা অন্য রকম জায়গা, যেটা কিনা অন্যান্য জেলার মধ্যে গিয়ে দেখেছি, আমার কিন্তু মন ভরেনি। আর এখানে এসে কিন্তু মন ভরে গেছে। এখন সানসেট হওয়ার সময় হয়ে আসছে, আকাশে রক্তিম আভা, গোধূলির মতো লাগছে। দেখুন কি সুন্দর, আস্তে আস্তে সূর্য ডুবে যাবে। মাছকান্দা ওয়াটারফল বলে একটা জায়গা রয়েছে ওখান থেকেও সুন্দর সানসেট ভিউ আর কি দেখা যায়। সেটা ওই খয়রাবেড়া যাওয়ার পথে বা ফেরার পথে যাই বলুন না কেন, আমরা সানসেটটা ফেরার পথেই তো দেখবো, সানসেট যেহেতু। তো ওইখানে এরকম একটা ভিউ পয়েন্ট আছে, কিন্তু একেবারে জায়গাটা পরিত্যক্ত হয়ে রয়েছে, মানে বিপজ্জনক পরিবেশে রয়েছে। ওখানটা একটা সুন্দর ভিউ পয়েন্ট করে দেওয়া যায়, একটা সিঁড়ি তলা দিয়ে নিচে দিয়ে সুন্দরভাবে সিঁড়ি তৈরি করে দেওয়া যায়, যেখানে আমরা নামতে পারি। তো এইগুলো তো ট্যুরিজমের থেকে, তো এইগুলো করলে আমাদের মতো পর্যটকরা তো আরও অনেক অনেক বেশি এই জায়গাটায় আসবো, এই জায়গাটা অনেক বেশি উন্নত হবে। তাই জন্য আমি অনুরোধ করছি যে আপনারা একটু দৃষ্টিপাত করবেন এই জায়গাগুলোর দিকে। ধান যাচ্ছে সামনে, এই জায়গাটায় কিন্তু আমরা অনেক বাঁশ গাছ দেখতে পাচ্ছি, বাঁশ বন যাকে বলে। সূর্য সামনে আস্তে আস্তে পশ্চিম দিকে ঢলে পড়েছে, আর আমরা এগিয়ে চলেছি মুরগুমার দিকে। রাস্তাটা একবার দেখুন কি অপূর্ব লাগছে, সৌন্দর্য, একটা রক্তিম আভা চারিদিকে ছেয়ে গেছে।
শান্ত পাহাড়, এরপর আস্তে আস্তে আরো বেশি নিস্তব্ধতা ছেয়ে যাবে পাহাড়ের গায়ে। দৃশ্যটা দেখুন একবার, উফ, এই সৌন্দর্য কোথায় পাবেন? এখানেই আসতে হবে। এই দেখুন, এই দেখুন এলিফ্যান্ট করিডোর, এখানে হাতি আসে, এই যে ছবি দেওয়া আছে। এই যে আশেপাশে গ্রামগুলো আছে, যখন এখানে ফসল হয় মানে ধান পাকে, তখন এই হাতি চলে আসে। আর এদিকটা পুরো জঙ্গল এরিয়া, পাহাড়ের ধাঁচে যে মানে পাহাড়ের ঢালে যে জঙ্গল থাকে না, সেই জঙ্গল। একটু আগে শিয়াল দেখতে পেলাম। দেখুন একদম রাস্তার ধারে পলাশ, এটা বেশ ফুটেছে, কি সুন্দর দেখতে লাগছে। চারদিকে আরো গাছ আছে, কিন্তু সব গাছগুলো তো অ্যাট এ টাইম ফুটছে না এবারে, কিন্তু লাকিলি এটা দেখতে পেলাম। দেখুন ভালোই লাগছে, রংটা বেশ লাল টুকটুক করছে, ভালো লাগছে। আর এই হচ্ছে জঙ্গল, এখানে যে কোনো মুহূর্তে কিন্তু হাতি চলে আসে, এখানে লেখাই আছে হাতির করিডোর এটা। আর এছাড়াও কিন্তু এখানে শিয়ালও দেখতে পাওয়া যায়, একটু আগে আমি দেখেওছি শিয়াল। দেখুন আপনাদের পলাশ ফুলও মাটিতে পড়ে আছে, কত দেখাতে পাচ্ছি। যেখানে কিনা হাহাকার পড়ে গেছে পুরুলিয়ায়, পলাশ নেই এবার। কি যে খুশি হচ্ছে। দেখুন টাটকা পলাশ ফুল একদম। কালকে আপনাদের যে সানসেটটা দেখিয়েছিলাম গতকাল, সেটা একেবারে মাঝকান্দা ওয়াটারফল থেকে দেখিয়েছিলাম, সামনে থেকে একটা ভিউ পয়েন্টে, পাহাড়ের দুটো পাহাড়ের মাঝখান থেকে। আর আজকে দেখুন এই গাছেদের ফাঁক থেকে দেখতে পাচ্ছি সানসেট হয়ে যাচ্ছে। এই যে কি সুন্দর লাগছে, একটা লাল বলের মতো সূর্যটাকে দেখাচ্ছে একদম। কত কাছে যেন মনে হচ্ছে চলে এসছে পাহাড়ের রেঞ্জটা, এখান থেকে এই এলাকাটা থেকে। আমরা এখন বাঘমুন্ডির ওপর থেকেই যাচ্ছি আমাদের যে থাকার জায়গা, যেটা ওয়েস্ট বেঙ্গল ট্যুরিজমের মুরগুমাতে যাচ্ছি আমরা, মুরগুমা প্রপার্টিতে রয়েছি, ওখানেই যাচ্ছি এই রাস্তাটা ধরে। চারিদিকে নানা রকমের ফুলের গাছও দু একটা দেখতে পাচ্ছি। আর এই যে কমলা আভার, এই সূর্যকে পাশে নিয়ে। এই প্রকৃতির হাতছানি এড়ানো যায় না। আবারও আমরা চলে আসবো এই পুরুলিয়ায়, আর আপনাদেরকে আবারও এক্সপ্লোর করে নানা রকমের জায়গা দেখাবো। এখানে গাড়ি চালাতে চালাতে একটা জিনিস একটু সতর্ক থাকবেন, এখানে কিন্তু প্রচুর মোরগ রয়েছে বা মুরগি রয়েছে, যারা কিন্তু এমনি ঘুরে বেড়ায়, তাই গাড়ির মাঝখানে চলে আসতে পারে, একটু সেক্ষেত্রে একটুখানি দেখে শুনে গাড়িটা চালাবেন। এই পুরুলিয়ায় এসে মনটা খুবই খারাপ লাগছিল যে পলাশকে একবারও ছুঁয়ে দেখলাম না, যেটা কিনা পলাশেরই জায়গা। এর টানে এত দূর থেকে চলে এসেছি, অনেক কিছুই উপভোগ করেছি, শুধু পলাশ নয়, তাও মনটা খারাপ লাগছিল, কিন্তু এটা দেখে মনটা ভালো হলো। সামনে দেখুন পিকটা, কার্ভটা দেখুন পাহাড়ের, অযোধ্যা পাহাড়। আর এই সময় একটা ধূসর রঙের, যেহেতু একটা গোধূলি আভা, আরো বেশি পরিষ্কার সুন্দর দেখা যাচ্ছে। বাঁদিকে দেখুন কি সুন্দর পাহাড়ের দৃশ্য। আর এখন যেহেতু একটু সন্ধে নেমে আসছে, একটু গোধূলি বেলা, তাই একেবারে ধূসর রঙের পাহাড়টাকে যেন আরো মোহময় করে তুলেছে। কি মোহময় রূপ। এই জায়গাটার নাম হচ্ছে কুটিটিন। এখান থেকে চলেছি আমরা, দুপাশে জঙ্গল, কিছুটা বসতিও রয়েছে, আর এদিকে রয়েছে অযোধ্যা পাহাড়ের রেঞ্জটা। আমরা এখন যে ফিরছি, ফেরার রাস্তাটা কিন্তু আলাদা। আমরা আসার সময় একটা অন্য রাস্তা দিয়ে এসেছিলাম, এবারে যাওয়ার সময় আমরা যে রাস্তাটা যাচ্ছি, এটা
ওই ঝালদা যে রোডটা আছে সেটা বেগুনকোদর দিয়ে মিট করবে। বেগুনকোদরের পর থেকে আমরা আবার ওই রাস্তাটা ধরে মুরগুমার দিকে চলে যাব। ঝালদার উপর দিয়ে আমরা চলেছি। এখানে বেশ কিছু দোকানপাট আছে, একটু শহুরের মতো লাগছে জায়গাটা, টাউনশিপ মতো। আর আমি তো বলেইছি যে অযোধ্যা পাহাড় একেবারে পুরো প্রহরীর মতো একদম চারদিকটা ঘিরে রয়েছে। এই পাশে এই যে বিরসা মোড়, এটা এখান থেকে আমরা চলে যাচ্ছি ডান দিকে। এই যে দেখুন এই লেখা আছে অযোধ্যা পাহাড় এখান থেকে 50 কিলোমিটার, পুরুলিয়া 45 কিলোমিটার। আর এই যে এটা হচ্ছে ঝালদা ব্রিজ মোড়, এটা আমরা ঝালদা দিয়ে বেরোচ্ছি। ওদিকে পুরো ঝালদা আরো চলে গেছে, এগিয়ে গেছে। আর আমরা এবার পুরুলিয়া অযোধ্যা পাহাড়ের দিকে যাচ্ছি। আমরা ঝালদার উপর দিয়ে যাচ্ছি। দেখুন এটা একটা শহর, চারিদিকে পুরো দোকানপাট, যেমন আমাদের ট্রামডিপুরা বেহালা অঞ্চলে যারা থাকেন তাদের যেমন ওরকম হয়, বা যে কোনো জায়গায় যেমন একটা টাউনশিপ থাকে না, বাজার দোকান করার জন্য, কেনাকাটা করার জন্য, ওরকম ঝালদাটাও একটা এই শহরের মতো। ওখানটা দিয়ে যাচ্ছি আমরা। দেখুন তো রাস্তাটার অবস্থা। আশেপাশে মানুষজন তো থাকে, এরকম কি অন্ধকার থাকার কথা ছিল? এখানে তো একটু আলো হলে ভালো হতো, তাই না? এইটুকু তো আশা করা যায়। এই রাস্তা দিয়ে যাচ্ছি, এরকম একটা অন্ধকার, গাড়ির আলোটাই ভরসা। কিন্তু এখান থেকে মানুষ যারা একটু আশেপাশে গ্রামগুলোতে থাকে তারা কিন্তু যাতায়াত করে। এই দেখুন গবাদি পশুও যাচ্ছে, মানুষ নিয়ে যাচ্ছে ঘরে, হয়তো খুঁজে খাজে তাদের গরুগুলোকে। তো একটু আলোর কি প্রয়োজন নেই? এই রাস্তাগুলোকে একটু আলোর ব্যবস্থা করে দিলে ভালো হয় না? দেখবেন, একটু ভেবে দেখবেন। আচ্ছা, একটু খাবার সংক্রান্ত যেতে যেতে আলোচনা করে নিই। আমি সকালবেলা জল খাবারে এখানে ছিল ব্রেড বাটার ছিল, কলা ছিল, আর আজকে মানে সকালবেলা জল খাবারে একটা মিষ্টি পেয়েছি আমি, ছিল সেটা হচ্ছে লুচি ছিল, লুচির সঙ্গে তরকারি। আমি আজকে ব্রেড বাটার বা ওইগুলো নিইনি, কোনো টোস্ট নিইনি, আমি শুধু লুচিই নিলাম। তো লুচিটা কিন্তু একদম ঘরোয়া, যেমন একদম ফুলকো লুচি যেটাকে আমরা বলি, সেই ফুলকো লুচি কিন্তু পেয়েছি। আর তরকারিটা একটু মাইল্ড, মানে একটু লাইট তরকারি পেয়েছি। আমি তো বললাম যে এখানে একটু করা হয় ওরকম। আর কলাটা আমি নিইনি, মিষ্টিটা ভালোই ছিল, ভালোই লেগেছে আজকে। আর ডিমের আইটেমের মধ্যে আপনারা বললে এনারা অমলেটও করে দিচ্ছেন, বা পোচও করে দিচ্ছেন, বা বয়েলড এগও পাবেন। আমি অমলেট চেয়েছি, অমলেট পেয়েছি, ওটাও কিন্তু বেশ ভালো, মশলা অমলেটের মতন করে দিয়েছে। তো জলখাবার খেয়ে আমার ভালোই লেগেছে। এটা কমপ্লিমেন্টারি, প্রত্যেকটা রুমের সাথে জলখাবার কমপ্লিমেন্টারি আছে রুম রেন্টের সাথে। লাঞ্চে তো আমি যে মেনুটা নিয়েছি সে তো আপনারা দেখছেন কি কি নিয়েছি। আমি তখনও বললাম, আবারও বলছি যে লাঞ্চ তরকারি আমার ভালোই লেগেছে, মাটন। আর আমার কোনো এই নিয়ে বলার কিছু নেই, রান্নাটা একদম ঘরোয়া, যেমন মাটনের ঝোল হয়, বা যেটা ভোটকা গন্ধ থাকে না রেয়াজি খাসির, সেটা কিন্তু একদমই নয়, বেশ একটা টেস্টি ছিল। আর আমি আপনাদের বারবার বলবো যে বীরভূম বা পুরুলিয়া, এই পুরুলিয়াতে এসেও আপনারা কিন্তু মাছের বদলে, যারা নন ভেজিটেরিয়ান তারা মাংস বা মাটন খাবেন, চিকেনের থেকেও বলবো এখানে মাটন খাওয়া মানে একেবারে উপযুক্ত হবে, কেননা এখানে কিন্তু খাসি বা মাটনের প্রচণ্ড টেস্টি, তাই জন্য আপনারা কিন্তু ওটা চেখে দেখবেন। 1 প্লেট মাটনের ঝোল যেটা আমরা পেয়েছি, 2 পিস আলু ছিল, 4টে মাটন ছিল, ওরকম একটা অ্যাম্বিয়েন্সে এবং যথেষ্ট পর্যাপ্ত ঝোল দেওয়া হয়েছিল। সেটা 390 টাকা পড়েছে। খুব একটা যে বেশি আমি বলবো না। যদি আপনারা দুজনও থাকেন আর যদি মনে করেন 2 প্লেট নেবেন না, 1 প্লেট দিয়েও কিন্তু আপনারা ভালো মতোই খেতে পারবেন। ঝোলটা কিন্তু অ্যাডিকুয়েট ছিল এবং 2 পিস আলুও দেওয়া হয়েছিল, সেক্ষেত্রে কোনো অসুবিধা হবে না। তাই আমি বলবো খুব একটা যে কস্টলি সেটা কিন্তু আমার মনে হয়নি, ঠিকঠাকই দাম আছে, আর টেস্টও ভালোই ছিল। 8 পিস এগ পকোড়া দিয়ে গেছে, 1 প্লেটে 8 পিস থাকে। আমরা একটু সন্ধেবেলা এখন স্ন্যাক্সের জন্য এগ পকোড়াই অর্ডার করেছি, তার সঙ্গে এরকম সস দিয়েছে, আর এরকম স্পুন সেট দিয়ে গেছে, রুম সার্ভিস করে দিয়ে গেছে। 120 টাকা নিচ্ছে, খুব বেশি বলবো না, টেস্টটা পরে অবভিয়াসলি আপনাদের জানাবো, কিন্তু যে দেওয়াটা ডিসেন্ট। এই যে এরকম একটা
ক্লিন র্যাপ দিয়ে র্যাপ করে দিয়ে গেছে। এগুলো কিন্তু ভালো লাগলো দেখে আমার। হাতে যদি থাকে মাত্র 2 দিন ছুটি, আর যদি ওই 2 দিনের মধ্যেই পাহাড়, লেক, জঙ্গল, মন্দির, ওয়াটারফলস এত কিছু পাওয়া যায়, তাহলে কেমন হয়? ভালো হয়, তাই না? কিন্তু সেটার জন্য কোথায় আসতে হবে? আসতে হবে পুরুলিয়াতে। পুরুলিয়ায় একসাথে এত কিছু পেয়ে যাবেন এই কম সময়ের মধ্যে। আপনারা যদি 2 দিন হাতে থাকে, চলে আসতে পারেন এই পুরুলিয়ার অযোধ্যা পাহাড়ের কাছে, মুরগুমা লেকের কাছে। এখানেই রয়েছে ওয়েস্ট বেঙ্গল ট্যুরিজমের একটি খুব সুন্দর প্রপার্টি, চারিদিকে সবুজে ঘেরা, আর পাহাড়টা যেন মনে হচ্ছে প্রহরীর মতো সারাক্ষণ পাহারা দিয়ে রয়েছে এই প্রপার্টিটাকে। এখানে রয়েছে ডিলাক্স, সুপার ডিলাক্স, এছাড়াও রয়েছে সুইট। থাকতে পারেন, কোনো অসুবিধা নেই। তার সঙ্গে খাওয়া দাওয়া, খেলাধুলো, বাচ্চারা আসলে সব কিছুর আয়োজন রয়েছে এই একটা জায়গার মধ্যে। বাইরে বেরোনোর সেভাবে খুঁজে খাজে খাওয়ার প্রয়োজনই পড়বে না। আর সকাল থেকে রাত পর্যন্ত কিভাবে যে সময় কেটে যাবে, এই সাইট সিনগুলো খুব কাছাকাছি জায়গার মধ্যেই রয়েছে, আর খুব সুন্দরভাবে ছুটিটা উপভোগ করতে পারবেন। তাহলে আর কি, আমার ভিডিও রয়েছে, আমার ভিডিওয়ে চোখ রাখুন। ট্রাভেল উইথ সূচনা, তার থেকে জানতে পারবেন সব কিছু, আর আপনারা খুব ভালো মতো একটা ট্যুর প্ল্যান করে দিতে পারবেন, তাও মাত্র 2 দিনের ছুটিতে। আর একটা তথ্য দিয়ে দিই, আপনারা যদি এখানে ড্রাইভার নিয়ে আসেন, এখানে ড্রাইভারের অ্যাকোমোডেশন রয়েছে পার ডে 500 টাকা করে, উইদাউট ফুড, শুধু লজিংয়ের জন্য। এখানে ডরমেটারি রয়েছে ড্রাইভারদের থাকার জন্য, সেখানে কিন্তু অনেকেই আনছেন দেখলাম। আমি সেই জন্য তথ্যটা নিলাম যে এটা কিন্তু আপনারা পারবেন রাখতে। আর এখনো পর্যন্ত এই রিসর্টটা পেট ফ্রেন্ডলি আমার মনে হয় না রয়েছে। যদি আপনাদের সঙ্গে পেট থাকে, তাহলে আপনারা কিন্তু বুকিং করার সময় ওই ব্যাপারে খোঁজ খবর নিয়ে তবেই বুকিং করবেন। আমরা যে কটেজগুলোতে রয়েছি তার ভাড়া হচ্ছে 2700 টাকা পার নাইট। যেগুলো ডিলাক্স রয়েছে সেই ডিলাক্সগুলো হচ্ছে একই ভাড়া, আর সুপার ডিলাক্স যেটা রয়েছে সেটার ভাড়া হচ্ছে 3000 টাকা পার নাইট। আর যে সুইটগুলো রয়েছে সেগুলোর ভাড়া হচ্ছে 4200 টাকা পার নাইট। এই যে রুম ট্যারিফগুলো বললাম, এর প্রতিটার সাথে আলাদা করে জিএসটি অ্যাড হবে, আর প্রত্যেকটি রুমের সাথেই রয়েছে ব্রেকফাস্ট কমপ্লিমেন্টারি। এই যে আপনাদের সিটিং অ্যারেঞ্জমেন্টটা দেখিয়েছিলাম, দেখুন এখানে এরকম একটা করে টেবিল রয়েছে, আর এরকম ধরনের 4টে করে চেয়ার রয়েছে। আমি তো তার মধ্যে বসে রয়েছি, আর এরকম উপরে এরকম ল্যাম্প শেড রয়েছে। আর এই প্রকৃতির মাঝখানে কিছুক্ষণ সময় কাটালাম, খুবই ভালো লাগলো এখানে বসতে। দেখুন চাঁদের বেলা তো এই রিসোর্টটা আপনাদের ঘুরে দেখিয়ে দিয়েছি, আর এই যে রাত্রির বেলা এখন যে সুন্দর করে চারদিকে আলো জ্বলছে, তার একটা আলাদা সৌন্দর্য রয়েছে, সেটা একবার আপনাদের দেখিয়ে দিই। এদিকে যে কটেজগুলো রয়েছে 100 দিয়ে, এগুলো আর একটু উঁচুতে 200 কোট, যার মধ্যে আমাদেরও একটা রুম আছে 204 বা 204। এরকম স্ল্যান্টিং করা পাঁচটা, দুদিকে আলো রয়েছে। এটা হচ্ছে 300 দিয়ে কটেজগুলো। আর এই ডুপ্লেক্সগুলো যার উপর সুইট রয়েছে, এগুলোই বলেছি যে 4200 করে পার নাইট। মোহনা ফুলের মনে হয় গন্ধ বেরোচ্ছে, এত সুন্দর লাগছে। দিনের বেলা তো এখানে মিস্ত্রিরা কাজ করছিল। এই যে এখানে মনে হচ্ছে এই যে পুল সাইড যে চেয়ারগুলো হয় সেগুলো থাকবে, আর এখানে ফুল হবে, আর ওপাশটা মনে হচ্ছে জাস্ট এনজয়মেন্টের জন্য, অ্যামিউজমেন্টের জন্য রাখা হবে। যেটা কমপ্লিট হয়ে গেলে আপনারা আসলে বুঝতে পারবেন। আর চারিদিকটা দেখুন আলো। এখন 12টা 45, মানে রাত 1:45 বাজে।
সবাই ঘুমিয়ে পড়েছে, যত বোর্ডার আছে সবাই এখন ঘুমাচ্ছে এই রিসর্টে। এই দাদা রয়েছে আর এই যে সারমেয়গুলো রয়েছে। ওরা ভাবছে কে রে বাবা বেরোচ্ছে, কিন্তু আমি জানি না এখানকার মানুষজনের মতো এখানকার পশু পাখিও শান্ত কিনা। একটা আওয়াজ নেই, যেখানে আমাদের ওখানে তো সারা রাত চিৎকার করে। দেখে ভালো লাগলো। এবার আমরা বেরিয়ে যাচ্ছি। দুদিনে ভরপুর আনন্দ করলাম, একেবারে মন প্রাণ জুড়িয়ে গেছে। কিন্তু আমাদের মতো যাদের হেক্টিক শিডিউল, তাদের তো সময় অপচয় করা যায় না, তাই জন্যই আমরা রাতটাকে ইউজ করি এই ট্রাভেল করার জন্য। তো সেই জন্যই এত রাত্রে বেরিয়ে পড়া। যেদিন আমরা বাড়ি থেকে বেরিয়েছিলাম মানে ফ্রাইডে, সেদিনও 3:15 রাত্রেবেলা আমরা বেরিয়েছিলাম। আর আজকে আমরা এরকম 1:45 নাগাদ বেরিয়ে গেলাম এই রিসর্ট থেকে। রাত্রেবেলা এখানে সব ফাঁকা শুনশান জায়গা। ড্যামের জলটা দেখছেন, এই যে আলো পড়ে চিকচিক করছে। ডান দিকে ড্যামটা, আর আমরা এই রাস্তা ধরে যাব। যে রাস্তা দিয়ে আমরা এখানে ঢুকেছিলাম সেই রাস্তা দিয়ে আমরা আবার এখান থেকে বেরিয়ে যাচ্ছি। এই যে রোডটা, এটা দিয়ে আমরা এখানে এন্টার করেছিলাম যখন আমরা এই রিসর্টে এসেছিলাম। রাস্তা খুবই অন্ধকার, শুধু দু একটা জায়গায় একটু একটু আলো জ্বলছে। আর এখানে যখন আমরা ঢুকেছিলাম তখন তো আপনাদেরকে রাস্তাটা দেখিয়েও দিয়েছিলাম। তো সেই জন্য বলছি যে আর আমি আর ওই জন্য পথ নির্দেশিকা দিচ্ছি না, ওটা আপনারা দেখে মানে ওই অন্য ভিডিওতে দেখতে পেয়ে যাবেন। এখন অনেক রাতও হয়েছে। আজকের মতো আমি ভিডিওটা এখানেই শেষ করছি। কত ঘন্টা লাগে বাড়ি পৌঁছাতে সেটা আমি পরে আপনাদের জানিয়ে দিচ্ছি। আগে বাড়ি পৌঁছোই, কতক্ষণ লাগে সেটা দেখে আপনাদের আমি বলে দেবো। তাহলে আজকের ভিডিওটা এই পর্যন্ত। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে পরের একটি পর্বে। গুড নাইট।